চাকরি জীবনের প্রথম 3টা বছর হওয়া উচিত নিজের স্কিল ডেভেলপমেন্ট করা এবং নিজেকে প্রফেশনাল হিসেবে ডেভেলপ করা। সো কেরিয়ারকে সাজাতে হবে একটা রংধনুর মতো করে। এই 1 মিনিটের ভিতরে আমরা সিভির দিকে তাকালে বুঝি যে এই সিভিটা আমরা রাখবো না ডিসকার্ড করব। এখানে কিছু সিক্রেট আছে, আমি সিক্রেটগুলো আমার প্র্যাকটিক্যালি 33 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করব। চাকরি চেঞ্জ করার যে চিন্তা ভাবনা, আমি মনে করি মোটামুটিভাবে 5 বছরের আগে চাকরি চেঞ্জ না করাটা ভালো। বসের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, স্যার আপনি আমাকে কাজটা দিয়েছিলেন, আমি কাজটা করে দিয়েছি, আর ইউ হ্যাপি উইথ মাই ওয়ার্ক? আমার কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার? হোয়াট আর দোজ 3P? একটা হচ্ছে পেমেন্ট, একটা হচ্ছে প্যাশন, আর একটা হচ্ছে পারপাস। আমি চাকরি চেঞ্জ করার জন্য চিন্তা করছি, আমি আসলে কোন কোন ব্যাপারগুলো চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে প্রাধান্য দেব। আমি আজকে যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রেশ গ্র্যাজুয়েটদের কেরিয়ার নিয়ে কিভাবে চিন্তাভাবনা শুরু করা উচিত এবং নিজের কেরিয়ারকে কিভাবে গাইড করা উচিত, এবং এই কেরিয়ার ম্যানেজ করতে গিয়ে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে নিজেকে ড্রাইভ করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব ফ্রেশ যারা কেরিয়ার স্টার্টার তাদেরকে হেল্প করার জন্য। প্রথমত হলো, যখন আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করি, ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে যার যেটা ডিজায়ার, কেউ হয়তো গ্র্যাজুয়েশনের পরে চাকরি শুরু করে, কেউ হয়তো মাস্টার ডিগ্রি করে চাকরি শুরু করে, যেভাবেই চাকরি শুরু হোক না কেন, চাকরির শুরুতে প্রথম একটা প্রশ্ন থাকে যে আমি পড়ালেখা করেছি ইংরেজিতে কিংবা বাংলাতে, আমি চাকরি করব ব্যাংকে, এটা কি ঠিক হচ্ছে? কেউ কেউ আবার বলে থাকে আমি পড়ালেখা করলাম সায়েন্সে, আমাকে চাকরি দেওয়া হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, এই কাজটা কি ঠিক হচ্ছে? এই ক্যারিয়ারটিকে আমার নেওয়া উচিত? আবার কেউ কেউ প্রশ্ন করে থাকে আমি পড়ালেখা করেছি বায়োলজিতে কিংবা বোটানিতে, কিংবা আমি জিওলজি নিয়ে পড়ালেখা করেছি কিন্তু আমাকে চাকরি শুরু করতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে, এটা ঠিক হচ্ছে কিনা? আমি বলবো পুরো ব্যাপারটা ডিপেন্ড করে যে একজনের সাথে আরেকজনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। কেমন, কারো ক্ষেত্রে মনে হতে পারে আমার টাকা পয়সাটা জীবনে খুব ইম্পর্টেন্ট, আমার বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে, সুতরাং আমার যে কোনোভাবে একটা চাকরি পেতেই হবে, আমাকে চাকরি পেতে হবে এবং টাকা আর্ন করতে হবে, আমার বাবা আমাকে এখন আর পড়ার খরচ দেবেন না কিংবা আমাকে ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে হবে। তাহলে কি ইম্পর্টেন্ট হলো? এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো আমাকে মানে যেটা টাকা পয়সা আর্ন করতে হবে, পেমেন্ট ইনশিওর করতে হবে। কারো কারো ক্ষেত্রে আবার এরকম হয় যে না, আমি যে সাবজেক্টে পড়ালেখা করেছি একটু দেরি হলো, আমি প্যাশনেট অ্যাবাউট স্টার্টিং এ জব, এমন একটা কাজ হোক যেই কাজটা আমি আসলে খুব চাই মনে প্রাণে, আমার লেখাপড়ার সাথে অ্যালাইন এবং আমি ওইটাই পছন্দ করি, ওটা নিয়েই কাজ করতে চাই। সো এই চিন্তা করে সে হয়তো কিছুটা দেরিতেও ক্যারিয়ার শুরু করতে পারে। আরেকটা ব্যাপার থাকে, অনেকে বলে, আমি দেখেছি ইন্টারভিউতে অনেক ক্যান্ডিডেটকে ইন্টারভিউর সময় যে তুমি এই চাকরিতে কত টাকা বেতন চাও? বললো স্যার আমি স্টার্টিং ক্যারিয়ার, বাট আমার 40,000 টাকা হলে আমি চাকরিটা শুরু করব। কেন? এই চাকরিতে তো আমরা 25,000 টাকা দিব। বলে না স্যার, আমার নিজে চলতে গেলে আমার পারপাস, মাই রিকোয়ারমেন্ট ইজ 40,000 টাকা, এটা হলে আমি শুরু করতে পারবো। হয়তো ঠিক যে তার ক্ষেত্রে 25,000 টাকা 40,000 টাকা তার বেসিক পারপাস। তাহলে কতগুলো ব্যাপার দাঁড়ালো, আমি যে আলোচনা করছিলাম সেখান থেকে 3টা পি চলে আসে। 3টা পি, হোয়াট আর দোজ 3P? একটা হচ্ছে পেমেন্ট, একটা হচ্ছে প্যাশন, আর একটা হচ্ছে পারপাস। তাহলে এই টোটাল কেরিয়ারে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট যখন চাকরি শুরু করবে, কেউ পেমেন্ট দিয়ে শুরু করতে পারে যে ঠিক আছে আমি যে টাকা বেতন পাচ্ছি এটা দিয়ে আমি চাকরি শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই। হয়তো এটা আমার প্যাশনের সাথে অ্যালাইন না। কিছুদিন চাকরি করার পরে যদি মনে হয় যে না, আমি পেমেন্ট তো পাচ্ছি কিন্তু এটা যেহেতু আমার প্যাশনের সাথে অ্যালাইন না, আমি প্যাশনেট এরকম একটা কাজ আমি খুঁজবো, হতে পারে 2 বছর 3 বছর কিংবা 4 বছর পরে সে তার প্যাশনের জন্য সে খুঁজতে পারে কোন জবটার ব্যাপারে আমি প্যাশনেট। আবার আমি পেমেন্ট ভালো পাচ্ছি, আমার প্যাশন ফুলফিল হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই চাকরি দিয়ে সারা জীবন যদি আমি কাটাই তাহলে হয়তো আমার লাইফের পারপাস সার্ভ করবে না, কিংবা আমি যা হতে চেয়েছিলাম সেটা আমি হতে পারবো না। তাহলে আবারও চাকরি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বিকজ অফ ইউর লং টার্ম পারপাস। এখন প্রশ্ন হলো, এই পেমেন্ট, প্যাশন আর পারপাস, এই 3টা জিনিস নিয়ে যখন আমরা কাজ করি কেরিয়ার নিয়ে, হাউ ফ্রিকোয়েন্টলি আমরা চেঞ্জের চিন্তা করতে পারি? আমি মনে করি প্রথমত চাকরি জীবন শুরু করলে চাকরি জীবনের প্রথম 3টা বছর হওয়া উচিত নিজের স্কিল ডেভেলপমেন্ট করা এবং নিজেকে প্রফেশনাল হিসেবে ডেভেলপ করা। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি ঘুম থেকে উঠে একটা টি-শার্ট গায়ে দিয়ে আমি চলে যেতে পারতাম বাইরে, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমাকে প্রথমে দেখতে হয় আমার জুতাটা সুন্দর পলিশ করা কিনা, আমার ড্রেসটা সুন্দর কিনা, আমার শার্টটা ম্যাচ করে কিনা, আমার শার্টটা সোভার কিনা, আমি একটা ডিসেন্ট ড্রেস পরে, ডিসেন্ট শু পরে, ডিসেন্ট হেয়ার কাট নিয়ে আমি অফিসে যাই।
সুতরাং প্রফেশনাল বিহেভিয়ার এবং প্রফেশনাল স্কিল এগুলোকে আয়ত্ত করার জন্য বেস্ট টাইম হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স অফ ক্যারিয়ার। কারো কারো ক্ষেত্রে 3 বছর, 4 বছর, 5 বছরও লাগতে পারে। তাহলে ফার্স্ট 3 ইয়ার্স যদি চলে যায় নিজেকে স্কিল ওয়াইজ এবং প্রফেশনাল ওয়াইজ নিজেকে বেসিক জিনিসটা ঠিক করার জন্য, তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাকে এবার করতে হবে যে আমি ভ্যালু অ্যাড করবো। ভ্যালু অ্যাডিশন কীরকম? আমার বস আমাকে কাজ দিচ্ছে, কিংবা আমার সুপারভাইজার আমাকে কাজ দিচ্ছে, কিংবা আমার ম্যানেজার আমাকে কাজ দিচ্ছে, আমি কাজটা কি তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী ডেলিভারি করতে পারছি কিনা, তার মানে আমার কাজে অর্গানাইজেশনের কোনো ভ্যালু এডিশন হচ্ছে কিনা। প্রথম যে 3 বছর বলেছিলাম শেখার ব্যাপার, এবারে আসলো ভ্যালু এডিশনের ব্যাপার। ভ্যালু এডিশন থেকে আমি বুঝতে পারবো আমি কাজ করে দিলে আমার লাইন ম্যানেজার, আমার বস, আমার লিডার কতটুকু সন্তুষ্ট হচ্ছে। এখানে এই পরবর্তী 3 বছরে আমি যেটা বলবো ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাকটা কেমন? বসের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, স্যার আপনি আমাকে কাজটা দিয়েছিলেন, আমি কাজটা করে দিয়েছি, আর ইউ হ্যাপি উইথ মাই ওয়ার্ক? আমার কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার? এই ফিডব্যাকগুলো কিন্তু এই পরবর্তী 3 বছরে নিতে হবে। এবং ফিডব্যাক নিয়ে কী করতে হবে? কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিজেকে আরও বেশি স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে নিজেকে হয়তো কোনো একটা স্পেসিফিক প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের দিকে আমাদেরকে তখন নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে এবং সেটা অনুযায়ী কাজ করতে হবে। আর নেক্সট 3 ইয়ার্সের কথা আমি যদি বলি, নেক্সট 3 ইয়ার্স হচ্ছে আসলে ইন্ডিপেন্ডেন্টলি। এতদিন আমরা লিড করছিলাম নিজেদেরকে, উই ওয়ার লিডিং আওয়ার সেলফ। তাহলে প্রথম ক্যারিয়ারের শুরুতে কি? লিড ইয়োর সেলফ, দ্যাট ইজ কল্ড সেলফ লিডারশিপ। তারপরে কি? ইউ লিড অ্যান্ড ক্রিয়েট ভ্যালু পরের 3 বছর। আর তারপরের অংশটাকে আমি বলবো নাও ইউ আর রেডি টু লিড আদার্স। তখন আমাদেরকে প্রস্তুত হতে হবে যে অন্য একজন ফ্রেশ ক্যারিয়ারে যে আসবে তাকে আমি কিভাবে গাইড করব, তাকে গাইড করে তার মাধ্যমে কাজটা কি করে করতে পারবো। এইভাবেই কিন্তু একজন ক্যারিয়ার প্রফেশনাল আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এখন এই উপরের দিকে ওঠার মন্ত্রটা, এখানে কিছু সিক্রেট আছে, আমি সিক্রেটগুলো আমার প্র্যাকটিক্যালি 33 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করব। একটা সিক্রেট হচ্ছে যে পুটিং এক্সট্রা টাইম। চাকরিতে ঢোকার পরে প্রত্যেকেই কিন্তু চিন্তা করে, ইয়াং বয়সটা কিন্তু আসলে মনে হয় আমি চাকরি করব, রিক্রিয়েট করব, এনজয় করব, এটাই তো স্বাভাবিক। আসলেই তাই। কিন্তু মাঝে মাঝে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর বস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর লাইন ম্যানেজার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর লিডার। যে আমি অফিসে কাজ করছি 5টা পর্যন্ত আমার ওয়ার্কের টাইম, আমার বসকে দেখছি কাজ করছে 6টা পর্যন্ত, 7টা পর্যন্ত। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হয়তো উনি ওনার কাজ শেষ করতে পারেন নাই। তখন কিন্তু আমাদের ক্যারিয়ার প্রফেশনালদের কাজ হচ্ছে যে মাঝে মাঝে বসকে গিয়ে বলা, বস আমি কি আপনাকে হেল্প করতে পারি? আপনি তো কাজ করছেন, ক্যান আই হেল্প ইউ? যে আপনার কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন নিজের কাজ শেষ করে বসের কাজের লোডকে কমাতে পারবো, তখনই কিন্তু বস আপনার দিকে ঘুরে তাকাবে, বলবে এই লোকটা তো আমাকে প্রশ্ন করে, এই লোকটা তো আমাকে হেল্প করতে চায়। এটা একটা টিপস যে আমি কিভাবে উপরে উঠব। তার মানে কিছুটা এক্সট্রা টাইম, কিছুটা এক্সট্রা এফোর্ট কাজের জন্য দিতে হবে। 9টা 5টা আমার অফিস ঠিক আছে, বাট আমি 5টার পরে আরও 1 ঘন্টা তো থাকতেও পারি। বসের কাজ শেষ না হওয়া পর্যন্ত থেকে তার সাথে কথা বলে আমি জানতে পারি যে আসলে আমি কি এডিশনালি কিছু করতে পারি কিনা আমার বসের ওয়ার্ক বার্ডেনকে রিডিউস করার জন্য। একটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিভাবে আরও বেশি কাজের দায়িত্ব নিতে পারি। যেমন আমাকে যে কাজটা দেওয়া হয়েছে 8টা থেকে 5টার মধ্যে আমি কাজটা করতে পারি। পাশাপাশি দেখা গেল আমার আরেকটা ডেস্কে আরেকজন বসে আছে, উনি কাজ করছেন, উনি খুব কাজ করতে হিমশিম খাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যদি আমি তাকে একটু হেল্প করতে পারি, আমার আশপাশে ওয়ার্কলোড কমাতে পারি, তাহলে এটা কিন্তু ভবিষ্যতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে আসে। আমি একটা উদাহরণ দিলে, একটা গল্প বললে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন থেকে প্রায় 3 দশক আগের কথা, আমি তখন টি-বোর্ডে কাজ করি। আমি কাজ করতাম একটা ফান্ডেড প্রজেক্টে, আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতাম। সো ওইখানে আমি কাজ করার সময় আমি দেখতাম আমার কাজ কিন্তু শেষ হয়ে যেত 2-3 ঘন্টার ভেতরেই। যে কিছু ফান্ড ডিসবার্স করা, প্রজেক্টের খাতে ফান্ডগুলো আবার ফেরত আসলো কিনা, রিফান্ড আসলো কিনা, অ্যাকাউন্টস ঠিক মতো হলো কিনা, কাজের জন্য অন্য কোনো সাপোর্ট লাগবে কিনা। সো এই কাজগুলো আমি 2-3 ঘন্টার ভিতরে শেষ করে ফেলতাম। শেষ করার পরে আমি যেটা দেখতাম আমার কিছুটা সময় অ্যাডিশনাল আছে, এবং আমি আশপাশে তাকিয়ে দেখতাম আমার পাশেই স্ট্যাটিস্টিক্সে একজন কাজ করতো। দীর্ঘদিন ধরে উনি লেবার স্ট্যাটিস্টিক্স, প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতো। আমি ওনার কাছে গিয়ে বসতাম, ওনাকে বলতাম আমি কি আপনাকে হেল্প করতে পারি? তো উনি হেসে বলতো, না আপনি ইয়াং মানুষ, আপনি আমাকে কি হেল্প করবেন? আমি তো আমার কাজগুলো করতে চেষ্টা করছি। তো আমি বলতাম যে যদি তারপরেও কোনো কাজে আসে। তো ওনাকে দেখতাম উনি অ্যাডিং মেশিনে যোগ করতো বিভিন্ন ধরনের ফিগারগুলো যোগ করে এগুলো আবার সামেশন করতো। তো অ্যাডিং মেশিন হচ্ছে এমন একটা ব্যাপার
যে এখনকার যেরকম ক্যালকুলেটর ছিল তখন সেরকম ক্যালকুলেটর ছিল না, তখন ছিল অ্যাডিং মেশিন যেখানে কাগজ ভরা থাকতো এবং যে সমস্ত ফিগারগুলোকে কি ইন করা হতো সেই ফিগারগুলো কাগজে আবার প্রিন্টিং আকারে বেরোতে থাকতো। সেইভাবে লম্বা একটা অ্যাডিং মেশিন থেকে পেপারের রোল বের হতো। তা আমার কাজ ছিল ওই পেপারগুলো নিয়ে ওনার সাথে রিকনসিলিয়েশন করা, অর্থাৎ ওনার যে স্ট্যাটিস্টিক্সের যে সমস্ত রেজিস্টারগুলো ছিল ম্যানুয়াল রেজিস্টার, সেগুলোর সাথে ফিগারগুলোকে রিকনসাইল করে ফিগারগুলোকে কনফার্ম করা যে হ্যাঁ যা কিছু অ্যাডিশন করা হয়েছে সেগুলো ঠিক আছে কিনা। তো এভাবে উনি আরও একটা কাজ করতেন, উনি অ্যানুয়াল রিপোর্ট পাবলিকেশনের কাজ করতেন। উনি বসে বসে টেবিলে বসে এই যে কোন অ্যানুয়াল রিপোর্টে কি ফিগার যাবে, কোন অংশটা কিভাবে হবে, এটা কিভাবে প্রেসে যাবে, প্রেস থেকে কিভাবে প্রুফ রিডিং হবে, প্রুফ রিডিংয়ের পরে কিভাবে টোটাল অ্যানুয়াল রিপোর্ট পাবলিকেশন হবে, এই কাজগুলো উনি করতেন। আমি আমার কাজের বাইরে ওনাকে হেল্প করা শুরু করলাম উইদাউট এনি রেমুনারেশন, উইদাউট এনি এক্সট্রা বেনিফিট। ওনার এই ভদ্রলোকের রিটায়ারমেন্টের সময় আসলো, তো তখন প্রশ্ন আসলো যে এই কাজ কে করবে। উনি বললেন যে এই কাজ করার জন্য একজন যদি যোগ্যতা থাকে সেটা আমাকে উনি রেফার করলেন। এবং আমি এরপরের থেকে ওনার রিটায়ারমেন্টের পরে অ্যানুয়াল রিপোর্ট পাবলিকেশন কিংবা এই স্ট্যাটিস্টিক্স, লেবার ওয়েলফেয়ার স্ট্যাটিস্টিক্স এগুলো দেখার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হলাম। সো আমি এই কথাটা এই জন্য বললাম যে আমরা সবসময় যদি মনে করি আমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটাতেই আমি সাকসেসফুল, আমাকে প্রমোশন দিচ্ছেন না কেন, ঠিক আছে, বাট আমার মনে হয় দায়িত্ব যত বেশি নিতে পারা যাবে, যত বেশি ইনিশিয়েটিভ নেওয়া যাবে, যত বেশি নিজেকে ইভলভ করা যাবে নতুন এরিয়াতে, তত বেশি লাইন ম্যানেজাররা চিন্তা করে যে না উনি তো দায়িত্ব নিচ্ছেন, উনি তো এগিয়ে আসছেন, তাহলে আমি ওনার ভালোর চিন্তা করি। আমার লাইফে আমি কখনো প্রমোশনের জন্য আমি বসের কাছে গিয়ে বলিনি বস আমার 3 বছর হয়ে গেছে আমাকে একটা প্রমোশন দেন। লাইন ম্যানেজারের কাছে কখনো বলিনি যে আমি তো এটা অর্জন করেছি আমাকে একটা প্রমোশন দেন। আমি দেখেছি আমার প্রমোশন এমনি হয়েছে, কারণ কাজ শেষ হয়ে গেলে আমি যেটা করতাম, আমি প্রতিদিন কাজের শুরুতে আমার একটা ডায়েরি থাকতো, এখনও আছে। আমি এই ডায়েরিটা দিয়ে আমার বসের সাথে বসি যে আজকে আমার কি কি কাজ আছে, আমার কাজ হলো এই 3টা, আর আপনার কোনো প্রায়োরিটি থাকলে আমাকে যদি বলেন। তো উনি ওনার প্রায়োরিটি বলে দিতেন, এটা আমার প্রায়োরিটি। আমি সবসময় কাজ শুরু করতাম বসের প্রায়োরিটি মাথায় রেখে, এবং দিনের শেষে আবার আরেকটা কাজ করতাম। আমরা অনেকেই করি না, আমরা মনে করি 5টা বেজে গেছে বসকে বলার দরকার কি, আমি তো চলেই যেতে পারি। বাট আমি যেটা করতাম, আমি সবসময় সারা জীবন প্র্যাকটিস করেছি, আমি বসের কাছে যেতাম, যে বলতাম বস আজকে তো 5টা পর্যন্ত কাজ করলাম, আমি এই কাজের স্ট্যাটাস এগুলো করতে পেরেছি, এগুলো আমার মনে হয় আগামীকাল আমি আপনাকে ডেলিভারি করতে পারবো। কখনো কখনো বসে তো বলতো না এটা তো আগামীকাল না, আমাকে কালকে সকাল 10টার ভিতরে দিতে হবে। যে ঠিক আছে স্যার, আমি নোট নিচ্ছি, আমি এনশিওর করবো এটা 10টার ভিতরে ডেলিভারি হবে। সো এইভাবে নিজের কাজের আবার একটা ফিডব্যাক যদি বসকে দিয়ে দেওয়া যায়, তখন বস চিন্তা করে যে সে শুধু দায়িত্ব নিয়ে কাজ করছে না এবং কাজের ফিডব্যাকও দিচ্ছে আমাকে, ইন প্রসেস ফিডব্যাক যেটাকে বলে। অনেক সময় এরকম হয় যে উনি কাজটা দিয়েছেন আমাকে 2 দিনের জন্য করার জন্য, বাট আমি আলটিমেটলি দেখলাম 2 দিনে এই কাজ করা সম্ভব না, এই কাজটা করতে 4 দিন সময় লাগবে। সো এই যে ডেলি ফিডব্যাক যখন আমি দিচ্ছি, তখন আমি যদি বসকে বলি যে এই কাজটা করার শুরুতে আমি বুঝিনি, বাট কাজ করতে গিয়ে আমি দেখলাম আমার এই প্রোগ্রেস হয়েছে, এই প্রোগ্রেস অনুযায়ী এই কাজটা শেষ করতে মনে হচ্ছে আরও 2 দিন সময় লেগে যাবে, তখন কিন্তু বস জিনিসটাকে অ্যাকোমোডেট করে নেয়। কিন্তু আমি যদি কাজ শেষ করে 2 দিন পরে বলি স্যার এটা 2 দিনের কাজ ছিল, আমি শেষ করতে পারিনি, আরও 2 দিন সময় লাগবে, কোনো বসই এটাকে ভালোভাবে নেবে না। সুতরাং কাজ কমপ্লিশনের ক্ষেত্রে ইন প্রসেস ফিডব্যাক, যে আমার কতটুকু হলো কিংবা কতটুকু হলো না, আমি কি বাধা ফেস করছি, এই জিনিসগুলো নিয়ে বসের সাথে রেগুলার, লাইন ম্যানেজারের সাথে রেগুলার কথা বলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কখনো কখনো আমাদেরকে যে কাজ অ্যাসাইন করা হয়, বলা হলো যে এই কাজটা তোমাকে 2 দিনের জন্য দেওয়া হলো, তুমি 2 দিনের ভিতরে কাজটা শেষ করো। আমরা অনেকেই আছি ঠিক 2 দিন, কাজ হয়তো 1 দিনেই হয়ে গেছে, 2 দিন পরে গিয়ে বসকে বললাম বস কাজটা হয়ে গেছে, এই নেন কাজটা। আবার কিছু লোক আছে 1 দিন পরে গিয়ে বলতে পারে যে কাজটা আমি 2 দিনের জন্য নিয়েছিলাম, বাট আমি কাজটা এফোর্ট দিয়ে করেছি, 1 দিনেই শেষ করেছি, নাও টেল মি আমি আর কি করতে পারি। সো সেই লোকটাকেই বস প্রমোশন দেয়, যে লোকটা বসকে গিয়ে চ্যালেঞ্জ করে আপনি আমাকে কাজ দিয়েছিলেন, কাজ শেষ হয়ে গেছে, এরপরের কাজ কি। সো আমাদেরকে কাজ খুঁজতে হবে বসের কাছে গিয়ে, যে আমি এর কাজটা শেষ করেছি, আমার নেক্সট আর কি। আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াসলি সিক ফিডব্যাক ফ্রম ইউর বস অ্যাবাউট ইউর ডেলিভারি, যে আমি যে কাজটা আপনাকে করে দিলাম স্যার, এটা আপনি কি স্যাটিসফাইড এই কাজটার গুণগত মান নিয়ে, নাকি আপনি মনে করেন আপনার কোনো অ্যাডভাইস আছে আমার প্রতি। এই ক্ষেত্রে বস অ্যাডভাইস থাকলে দেবেন, অথবা বলবেন যে না আমি খুব স্যাটিসফাইড, থ্যাংক ইউ ভেরি মাচ। সুতরাং মোটামুটিভাবে নিজেকে আপগ্রেড করতে গেলে, নিজে প্রমোশন পেতে গেলে, নিজে উপরে উঠতে গেলে, এই যে সিক্রেটগুলো বললাম, যে সিঁড়িগুলো বললাম, এগুলো জীবনে ওঠার জন্য খুব
ইম্পর্টেন্ট। তাহলে আমরা কেরিয়ারে কি শিখলাম? প্রথম কথা শিখলাম আমাদের কেরিয়ারে 3P কনসিডারেশন থাকতে হবে: পেমেন্ট, প্যাশন, পারপাস। যদি পেমেন্টের সাথে প্যাশন মিলে যায় ভালো, আমরা কাজ কন্টিনিউ করব। যদি দেখি আমার পারপাসের সাথে মিলছে না, কাজ চেঞ্জ করব। তাহলে এই যে চেঞ্জ করতে গিয়ে আমি কি বলেছি, এই 3টা চেঞ্জ করতে গিয়ে বারবার চিন্তা করব আমি। প্রথম 3টা বছর একটা জায়গায় ঠান্ডা মাথায় কাজ করা উচিত, তারপরে 3টা বছর ভ্যালু ক্রিয়েট করা উচিত। সুতরাং জব হপিং, এই যে চাকরি চেঞ্জ করার যে চিন্তা ভাবনা, আমি মনে করি 3 থেকে 5 বছর মিনিমাম কনসিডারেশন থাকা উচিত। 3 বছর মোটামুটিভাবে 5 বছরের আগে চাকরি চেঞ্জ না করাটা ভালো। তবে কখনো কখনো বাস্তব অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে চেঞ্জ করতে হয়, সেটা অন্য কথা। বাট প্ল্যান বইতে আগাতে গেলে আমি বলবো 3 বছর, 5 বছর কিংবা আরেকটু বেশি 7-8 বছর, 9 বছর একটা কাজে থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে আমি চেঞ্জটা করব কখন? তাহলে আমার তো পারপাস ফুলফিল করছে না। এই চেঞ্জ করার ক্ষেত্রে আমি বলবো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমি এভরি 3 ইয়ার্সে নিজের কাজকে ইভ্যালুয়েট করা উচিত। আমি যেখানে কাজ করছি 3 বছর কাজ করলাম, কাজ করে নিজের প্রশ্ন করা উচিত যে আমি কি স্যাটিসফাইড এই কাজ দ্বারা, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে কাজটা আমি করছি এম আই অ্যাডিং ভ্যালু, নাকি না আমি দিনাতিপাত করছি। হয়তো ভালো লাগে আমার কাজ করতে, পরিবেশ ভালো, আরামে আছি, কিন্তু এম আই অ্যাডিং ভ্যালু? নো, আই এম নট অ্যাডিং এনি মোর ভ্যালু। তাহলে একটা কোশ্চেন মার্ক। সেকেন্ড হচ্ছে ইউ নিড টু নো ইয়োর এমপ্লয়ার্স পার্সপেক্টিভ অলসো, যে এমপ্লয়ার কি আমার কাজে সন্তুষ্ট, সে কি আমাকে চায়, আমাকে ছাড়া কি তার চলে না, নাকি আছি আমার মতো আরও 2-4-5 জন আসে, আমি আছি, আমি চলে গেলেও ওনার কিছু আসে যায় না। সুতরাং 2টা প্রশ্নের উত্তর যখন ইয়েস হয়ে যাবে যে আমি আর ভ্যালু অ্যাড করছি না, এমপ্লয়ারও আমাকে ঠিক সেরকমভাবে খুব সিরিয়াসলি চাচ্ছে না, তখন কিন্তু আমাদের উচিত কেরিয়ার এক্সপ্লোর করে এমন একটা ক্ষেত্র বের করা যেখানে আমরা আমাদের ফুলেস্ট ইউটিলাইজেশন অফ আওয়ার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স দুটোকে কাজে লাগাতে পারবো। সুতরাং স্কিল কি, আমি কোন কোন কাজে দক্ষ সেগুলো খুঁজে বের করা, এবং আমার এক্সপিরিয়েন্স কি সেটাকে খেয়াল রেখে জব মার্কেটে এক্সপ্লোর করা। এখন এক্সপ্লোর কিভাবে করব? এক্সপ্লোর করতে গেলে আমরা জানি বিডি জবস আছে, মাই জবস আছে, আর অনেক জব সাইট আছে যে সেই সমস্ত জায়গাতে আমরা আমাদের সিভিগুলোকে পোস্ট করব। সিভি পোস্ট করে কি বসে থাকবে? এছাড়াও আরও একটা আমাদের অ্যাভিনিউ আছে, সেটা হচ্ছে হেড হান্টার্স। বিভিন্ন রকম হেড হান্টার্স আছে মার্কেটে, যারা বেসিক কাজ হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রফেশনালদের সিভিগুলো কালেক্ট করে নিয়ে তাদের ডেটা ব্যাংক এনরিচ করে, এবং তারা কর্পোরেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী লোকবলকে ওই সমস্ত কর্পোরেটে তারা সাপ্লাই করে থাকে, এবং এর মাধ্যমে তারাও কিন্তু একটা ইনকাম করে থাকে। সুতরাং ইউ নিড টু নো যে কারা হেড হান্টার, তাদের কাছে আমি কীভাবে সিভি দিতে পারি। সুতরাং তাদের কাছে সিভিটা দিয়ে রাখা, নিজের সিভিকে সুন্দর করে গুছিয়ে লেখা এবং সেটা হেড হান্টারের কাছে দেয়া। তাহলে একটা উপায় হলো যে নিজেকে জব সাইটগুলোতে এক্সপ্লোর করা এবং অ্যাট দি সেম টাইম চোখ কান খোলা রাখা, প্লাস হেড হান্টারের প্রয়োজনে হেড হান্টারের সাহায্য নেওয়া। সো এইভাবে আমরা চেঞ্জের ইনিশিয়েটিভগুলো নিতে পারি। এখন প্রশ্ন হলো যে নিজের যে সিভি রেজিউমি তৈরি করা, এখানেও কিন্তু একটা দক্ষতার ব্যাপার আছে। আমি রেজিউমি তৈরি করব কি করে, কিভাবে আমি নিজেকে উপস্থাপন করব। এখনকার দিনে রেজিউমি তৈরি করার জন্য অনেক রকম সিস্টেম আছে, বিভিন্ন রকমের কেরিয়ার পোর্টাল আছে যেখানে রেজিউমি দিলে রেজিউমি টেস্ট করা যায়, আমার ঠিক হলো কি বেঠিক হলো। এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ড্রাফটকে আমরা রিফাইন করতে পারি যে আমার লেখাটা কি আসলে ঠিক হলো না বেঠিক হলো। কারণ একটা রেজিউমির অবজেক্টিভ 2 লাইনের হয়, রেজিউমির অবজেক্টিভে যদি ভুল থাকে আমাকে কোনো এমপ্লয়ার ডাকবে না। সুতরাং রেজিউমি অবজেক্টিভ হতে হবে নিজের কেরিয়ারের যে অবজেক্টিভ প্রকৃতপক্ষে সেটাই। এটা যদি আমি অন্যজন থেকে কপি করে নিয়ে একটা রেজিউমি অবজেক্টিভ তৈরি করি, সেটা কিন্তু আমাকে ভালো একটা সিভির ইমপ্রেশন দেবে না। আমরা যেটা করি সাধারণত যখন কোনো লোককে সিলেক্ট করতে যাই, আমরা সিভিটাকে হাতে নিয়ে দেখি, এটা বলা যেতে পারে খুব বেশি হলে 1 মিনিটের একটা টেস্ট। এই 1 মিনিটের ভিতরে আমরা সিভির দিকে তাকালে বুঝি যে এই সিভিটা আমরা রাখবো না ডিসকার্ড করব। কী জিনিস ডিপেন্ড করে? প্রথম কথা, আমরা রেজিউমি অবজেক্টিভের দিকে তাকাই। রেজিউমি অবজেক্টিভে তাকিয়ে দেখতে চেষ্টা করি সে যা লিখেছে তার চাওয়াটা কি সঠিক আছে কিনা। কাউকে দেখি রেজিউমি অবজেক্টিভে লেখা যে আই এম কেরিয়ার প্রফেশনাল লুকিং ফর এ কেরিয়ার ইন মাল্টিন্যাশনাল কোম্পানিজ অর ইন এনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ারেস তার সিভিটা সে জমা দিচ্ছে দেশীয় একটা কোম্পানিতে কাজ করার জন্য। তাহলে ইট ইজ নট ম্যাচিং উইথ হিজ তার যে চাওয়া এবং তার যে চাকরির জন্য অ্যাপ্লাই করা, দুটো ঠিক হলো না। সুতরাং রেজিউমি অবজেক্টিভ লেখার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এআই টুলকে ব্যবহার করব, তার মানে এআই যা বলছে সব মেনে নেব তা না।
আমি কি আসলে প্র্যাকটিক্যালি আমি তাই লিখব, নিজেকে বেশি বাড়িয়ে ফাঁপিয়ে লিখলে এটাতে হিতে বিপরীত হতে পারে আমি মনে করি। সুতরাং এই কেরিয়ারের যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পাশাপাশি আরেকটা জিনিস চলে আসে কেরিয়ার ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে আমার কথাই যদি বলি, আমি কেরিয়ার প্রায় 6 থেকে 7 বার আমি কেরিয়ার চেঞ্জ করেছি 33 বছর জীবনে। প্রশ্ন হলো, এই কেরিয়ারে 6-7 বার চেঞ্জ করলাম, একটা কেরিয়ারের সাথে আরেকটা কেরিয়ারের কি মিল ছিল? একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টরের কি মিল ছিল? না, মিল ছিল না। আসলে এই মিল থাকা না থাকার ব্যাপারটা হচ্ছে, কেরিয়ারটাকে আমি যেভাবে দেখি, কেরিয়ার হচ্ছে একটা রংধনুর মতো। রংধনুতে যেরকম 7টা রং থাকে, আমরা কি বলি, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা কালার নিয়ে হচ্ছে রেইনবো। কিন্তু রেইনবো যখন দেখি আমরা, আমাদের দেখতে খুব ভালো লাগে, কিন্তু কাউকে আমাদের যদি প্রশ্ন করা হয় রেইনবোর কোন কালারটা আগে, আমরা বলতে পারবো না। যে কোন কালারটা বেশি দেখা যায় আমরা সেটাও বলতে পারবো না, বাট একসাথে রংধনু দেখলে ভালো লাগে। সো কেরিয়ারকে সাজাতে হবে একটা রংধনুর মতো করে। সেটা কেমন? মানে আমি যে কেরিয়ারটা শুরু করেছিলাম সেখানে হয়তো আমি একটা কাজ করতাম, প্রুফ রিডিংয়ের কাজ করতাম। আরেকটা কেরিয়ারে আমি কাজ করেছি, সেখানে হয়তো আমি ফিল্ডে কাজ করেছি, ফ্যাক্টরি এইচআরে। আরেকটা কেরিয়ারে আমি কাজ করেছি, সেখানে হয়তো আমি এইচআর অটোমেশন নিয়ে কাজ করেছি। আরও এক জায়গায় আমি কাজ করেছি, সেখানে হয়তো আমি শিপ বিল্ডিং নিয়ে কাজ করেছি। তো এই যে বিভিন্ন রকম প্রফেশনের সাথে কাজ করা কিংবা কেরিয়ার ডাইভার্সিফিকেশন, কেরিয়ার যত বেশি ডাইভার্সিফাইড হবে তত বেশি কেরিয়ারটাকে আমরা রংধনুর মতো সাজাতে পারবো। কেউ কেউ বলেন, আগে এরকম ছিল যে রেলওয়েতে চাকরিতে ঢুকেছে, সারা জীবন রেলওয়েতে চাকরি করেছে, রিটায়ার করেছে। কেউ কেউ বলে উনি টিএনটিতে কাজ করতেন, চাকরিতে ঢুকেছেন, এত বছর চাকরি করেছেন, টিএনটি থেকে রিটায়ার করেছেন। এগুলো গভর্নমেন্ট জবের কথা বলছি। প্রাইভেট জবের ক্ষেত্রেও কিন্তু অনেককে দেখা গেছে উনি শিপিং এজেন্সিতে কাজ শুরু করেছেন, শিপিং এজেন্সি থেকে কাজ শেষ করেছেন। কিন্তু এখন কিন্তু আমাদের যে কেরিয়ার, এটা কিন্তু আর নো মোর ট্র্যাডিশনাল কেরিয়ার, এটাকে বলে প্রোটিয়াস কেরিয়ার। প্রোটিয়াস কেরিয়ারটা কি? ট্র্যাডিশনাল কেরিয়ার আর প্রোটিয়াস কেরিয়ারের মধ্যে পার্থক্য হলো, অ্যামিবা প্রোটিয়াসকে আমরা চিনি। অ্যামিবা প্রোটিয়াস হচ্ছে একটা এককোষী প্রাণী। যারা বায়োলজি পড়েছে তারা বলতে পারবে অ্যামিবা প্রোটিয়াসের অ্যামিবার ধর্মটা কি। সে এককোষী প্রাণী, যেহেতু সে কন্টিনিউয়াস নিজের যে শরীরের যে শেপ সেটাকে সে চেঞ্জ করতে থাকে এবং এনভায়রনমেন্টের সাথে সে অ্যাডাপ্ট করতে থাকে নিজেকে, এবং এইভাবে সে বিভিন্ন জায়গায় খাবারের অনুসন্ধান করে, সেভাবে সে খাবার খেয়ে থাকে এবং মুভমেন্টও করে। অ্যামিবার কোনো নির্দিষ্ট শেপ নাই, সে শেপ চেঞ্জ করে এনভায়রনমেন্টাল অনুযায়ী। সুতরাং ট্র্যাডিশনাল কেরিয়ারকে এই জন্য বলা হচ্ছে যে ট্র্যাডিশনাল কেরিয়ারে আমরা একটা জায়গায় ঢুকতাম, তারপরে প্রমোশন পেতাম, তারপরে প্রমোশন পেতাম, তারপরে প্রমোশন পেতাম, একদিন 60 বছর কমপ্লিট হতো, রিটায়ার করতাম, চাকরি শেষ। আর এখনকার কেরিয়ারের কনসেপ্ট হচ্ছে প্রোটিয়াস কেরিয়ার। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করব ঠিকই, আমি কি করব, আমি কালচার দেখব, আমি এনভায়রনমেন্ট দেখব, আমি ফ্যাসিলিটি দেখব, আমি আমার প্যাশনের সাথে অ্যালাইন করব, আমি আমার পারপাসের সাথে, লাইফের পারপাসের সাথে অ্যালাইন করব। অ্যালাইন করে আমি নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেকে নিজে নেভিগেট করব। এই নেভিগেট করার ক্ষেত্রে আমি সোজা কথা অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। দেখা গেল আমি বর্তমান চাকরি করছি, সেখানে আমি বেতন পাই 50,000 টাকা। আমাকে আর একটা চাকরি অফার হয়েছে, সেখানে আমাকে ওরা 1 লাখ টাকা দিবে। কিন্তু আমি কি এই 50,000 থেকে 1 লাখ টাকা বেতন পেলেই কি দৌড় দিয়ে ওই চাকরিতে চলে যাব? নাকি আমি কি অ্যাসেস করব? আমি অ্যাসেস করব, ইজ ইট অ্যালাইন উইথ মাই প্যাশন, ইজ ইট ফুলফিলিং মাই পারপাস, নাকি অনলি পেমেন্টের কারণে আমি চাকরি চেঞ্জ করব। আরও একটা জিনিস চেক করতে হবে এখানে, সেটাকে বলে জব এনভায়রনমেন্ট। আমি যখন চাকরি চেঞ্জ করব, জব এনভায়রনমেন্টটা আমি যেখানে আছি, আমি যেখানে কাজ করছি, এখান থেকেও কি ওখানকার জব এনভায়রনমেন্ট ভালো? কিছু ফ্যাক্টর আছে জব এনভায়রনমেন্টে, যে জিনিসগুলো খুবই কেয়ারফুলি দেখা উচিত। এবং চাকরিতে জয়েন করার আগে কালচার অ্যাসেস না করে, কোম্পানি কালচার অ্যাসেস না করে চাকরি চেঞ্জ করা উচিত না। আমরা অনেকেই চাকরি চেঞ্জ করে পস্তাতে শুরু করি, এবং এই পস্তানোটা আসলে এড়ানো যায় যদি আমরা চাকরিতে জয়েন করার আগে ওই কোম্পানির জব এনভায়রনমেন্ট এবং কালচারকে অ্যাসেস করতে পারি। তো সেই জন্য আমাদের যেটা করা উচিত, আমরা যখন চাকরিতে অ্যাপ্লাই করব কিংবা কোনো চাকরি হবে কোনো কোম্পানিতে, আমাদের উচিত ওটার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, পরিচিত জনদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, পরিচিত ফ্রেন্ডদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে, ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, ওই কোম্পানির কালচার সম্বন্ধে, ওই কোম্পানির লিডারশিপ সম্বন্ধে, ওই কোম্পানির মার্কেট রেপুটেশন সম্বন্ধে জেনে নিয়ে আমরা তারপরে কেরিয়ার চেঞ্জ করার সিদ্ধান্ত নেব কিংবা চাকরি চেঞ্জ করার সিদ্ধান্ত আমরা নেব। এই যে কেরিয়ারের আমি কথাবার্তাগুলো বলছিলাম, এই কেরিয়ারের কথাবার্তার ক্ষেত্রে আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ইউ আর দ্য ড্রাইভার অফ ইউর কেরিয়ার। আমি সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাতে গেলে কী হয়, যারা সাইকেল চালায় তাদেরকে কিন্তু
সাইকেল যখন চালায়, সাইকেল কিন্তু 2 চাকার উপরে চলে, এবং এই যে ব্যালেন্স করে যে চলার ব্যাপারটা, যে আমি ডানে পড়বো না বামে পড়বো, আমি সাইকেলকে কীভাবে সোজা রাখবো, এটা তো যিনি সাইকেল ড্রাইভ করেন তার ব্যাপার। সুতরাং কেরিয়ারেও কিন্তু ইউ আর দি কেরিয়ার ড্রাইভার অ্যান্ড ইউ নিড টু নো যে উইচ পাথ আই উইল ফলো। আমি কি ইভেন রাস্তায় যাব না আনইভেন রাস্তায় যাব? আমি যে 2 চাকার সাইকেল চালাচ্ছি, আমি তো পড়েও যেতে পারি। সুতরাং প্রত্যেকবারই জব সেফটি, জব সিকিউরিটি, এই জিনিসগুলো নিয়েও ভাবতে হবে। তবে একটা কথা আমি সবসময় কেরিয়ারে বলি, কেরিয়ারের শুরুর দিকে যারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে যখন কোনো চাকরির অফার আসে তখন নিজেকে কোনো লিমিটেশন ফ্যাক্টর দিয়ে লিমিট না করা। যেমন আমি অনেককে দেখেছি বলতে, চাকরি হয়েছে, আপনাকে তো আমরা ঢাকায় বসে ইন্টারভিউ নিয়েছি, বলেছি আপনাকে তো আমরা খুলনাতে পোস্টিং দেবো প্রথম, অথবা আপনাকে আমরা সিলেটে পোস্টিং দেবো। অনেক কেরিয়ার প্রফেশনালকে আমি বলতে শুনেছি, স্যার আমি তো আমার আব্বা আম্মার সাথে থাকি, আমি তো বাইরে গিয়ে কখনো থাকি নাই। এই ধরনের কথা বলে নিজেকে লিমিট করা, কিংবা স্যার আমার ঢাকার বাইরে চাকরি হলে আমার পক্ষে চাকরিটা করা সম্ভব না, এই ধরনের কথা বলে নিজেকে লিমিট করা, এটা একটা নিরেট বোকামি ছাড়া আর কিছু না। কেরিয়ারের শুরুতে ইউ শুড হ্যাভ এ মাইন্ডসেট দ্যাট আমি সব কিছুতে হ্যাঁ বলবো, আমি যে কোনো কাজ দিলে কাজকে নিব। কাজ করেন, কাজ করতে করতে একটা সময় দেখা যাবে যে কাজের দক্ষতা অর্জন হবে। এবং এই বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার ক্ষেত্রে আমি যদি নিজেকে লিমিট করি, আমি তাহলে কেরিয়ারে ফ্লারিশ করতে পারবো না। এবং কেরিয়ারের শুরুতেই কিন্তু সবচেয়ে কঠিন কাজগুলো করে ফেললে ভালো হয়, যত জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স। যেমন আমি আমার কেরিয়ারের আমার প্রথম মনে পড়ে, প্রথমত আমি এখন ঢাকাতে, আমি একটা ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানিজে কর্পোরেট হেড অফ এইচআর এবং ডিরেক্টর হিসেবে কাজ করছি। কিন্তু আমার পিছনে যদি আমি তাকাই, এখন থেকে 25-30 বছর আগে আমি চট্টগ্রামের আনোয়ারাতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে রাঙ্গাদিয়া নামের একটা জায়গা, অনেক রিমোট একটা প্লেস, যেখান থেকে শহর প্রায় 30-40 কিলোমিটার দূরে, আমি কিন্তু সেই কাজটা করেছি। 10 বছর ধরে ওখানে থেকেছি। আমি কি শিখেছি যে কেরিয়ারের শুরুতে যদি অ্যাডভার্সিটি ফেস করা যায়, চ্যালেঞ্জ নেওয়া যায়, তাহলে ওই লার্নিংগুলো বাকি জীবন কাজে লাগানো যায়। আমি এবি ব্যাংকে কাজ করেছি যখন, তখনও দেখেছি, এবি ব্যাংকে যখন আমি হেড অফ এইচআর ছিলাম, আমি দেখেছি তখন অনেককেই ইন্টারভিউতে আমরা যখন বলতাম যে আপনাকে তো রাজশাহীতে যেতে হবে, আপনাকে কিন্তু অমুক জায়গায় যেতে হবে, আমরা বলতে শুনেছি যে না স্যার আমি তো তাহলে চাকরিটা করতে পারবো না। সুতরাং ইউ শুড নট হ্যাভ এনি লিমিটেশন অফ জিওগ্রাফিক্যাল মুভমেন্ট অ্যাট দি বিগিনিং, ফার্স্ট 10 years কেরিয়ার অফ ইউর লাইফ। এবারে আসা যাক, আমি একটা চাকরিতে আছি, আমি চাকরি চেঞ্জ করার জন্য চিন্তা করছি, আমি আসলে কোন কোন ব্যাপারগুলো চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে প্রাধান্য দেব। সো চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে, আবারও বলি 3P'র কথা। আমার পেমেন্ট, আমার প্যাশন, আমার পারপাস যদি সার্ভ করে, অবশ্যই আমি চিন্তা করতে পারি। তাহলে নেক্সট চিন্তা কি? নেক্সট চিন্তা হচ্ছে ওই কোম্পানি, যে কোম্পানিতে যাবো সেখানকার কালচারটা আমি বুঝি কিনা, কালচারটা আমাকে স্যুট করবে কিনা, আমার পার্সোনাল মিশন ভিশনের সাথে ওদের কোম্পানির মিশন ভিশনের অ্যালাইনমেন্ট কতটুকু। আমি একটা কোম্পানিতে কাজ করছি, সব কিছুই ঠিক আছে, বাট এই কোম্পানিতে এথিক্যাল দিকটা আমার ভালো লাগে না। আমার পেমেন্ট, আমার প্যাশন, আমার পারপাস ফুলফিল হচ্ছে, কিন্তু তবুও এই কোম্পানির আনএথিক্যাল দিকগুলো আমার ভালো লাগছে না। তাহলে আমি আরেকটা কোম্পানিতে যাব। কোথায় যাব? যেখানে আরও বেশি এথিক্যাল প্র্যাকটিস আছে। সুতরাং এই চয়েসটা কিন্তু ক্যারিয়ার প্রফেশনালের। আমি চাকরি চেঞ্জ করব কি করব না, আমি কতদিন পরে নিজেকে ইভ্যালুয়েট করব। আমি বলেছি এভরি 3 years উই নিড টু ইভ্যালুয়েট আওয়ার পজিশন, আওয়ার ভ্যালু এডিশন, আওয়ার এমপ্লয়ার্স ওয়ান্ট, আওয়ার পার্সোনাল ওয়ান্ট, এগুলো ফুলফিল হচ্ছে কিনা। তাহলে মোটামুটিভাবে কেরিয়ার নিয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কেরিয়ারের জার্নিটার ড্রাইভার আমরা নিজে, সিদ্ধান্ত আমাদের নিজেকেই নিতে হবে। আর একটা ফাইনাল অ্যাডভাইস আমি দিব কেরিয়ার নিয়ে, সেটা হলো প্রত্যেকটা কেরিয়ার প্রফেশনালের উচিত একটা করে কেরিয়ার বোর্ড তৈরি করা। এই কেরিয়ার বোর্ডে মেম্বার থাকবে, হতে পারে তার নিজের ওয়াইফ, হতে পারে তার নিজের বড় ভাই, হতে পারে তার নিজের প্রফেশনালি কোনো বড় ভাই, হতে পারে তার শিক্ষক, হতে পারে তার অন্য কোনো ওয়েলউইশার। সো 3 জন কিংবা 4 জন যদি কেরিয়ার বোর্ডে থাকে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, খুব বেশি মেম্বারের দরকার নেই, 2 জন থেকে 4 জন। প্রত্যেকটা কেরিয়ার প্রফেশনাল উচিত একটা করে কেরিয়ার বোর্ড নিজের রাখা। এই কেরিয়ার বোর্ডের কাছে সে প্রশ্ন করবে, যেটা যখনই চাকরি পরিবর্তনের জন্য সুযোগ আসবে, সে কেরিয়ার বোর্ডের কাছে জিজ্ঞেস করবে আমি বর্তমানে এই চাকরিটা করি, এখানে আমার এই এই লিমিটেশন আছে, আমি একটা চাকরির অফার পেয়েছি, এখানে এই সুবিধাগুলো আমি পাচ্ছি। এই কেরিয়ার বোর্ডের মেম্বাররা যদি তাকে ফিডব্যাক দেয় পজিটিভ, তাহলে এই ফিডব্যাকগুলো নিতে হবে। আমরা যেরকম একজন অসুস্থ রোগীকে ভালো করার জন্য কি করি, বেশ কয়েকজন ডাক্তার মিলে বোর্ড করে, সিদ্ধান্ত নেয় কোন ওষুধ আসলে তাকে দেওয়া যাবে, কোন চিকিৎসা তাকে দেওয়া যাবে। ঠিক তেমনি কেরিয়ার প্রফেশনাল উচিত তার একটা সিদ্ধান্ত নিতে গেলে কেরিয়ার চেঞ্জ করার,
দিস ক্যারিয়ার প্রফেশনাল শুড কনসাল্ট হিজ অর হার ক্যারিয়ার বোর্ড, যে আমার ক্যারিয়ারে আমি বোর্ডের প্রত্যেকটা মেম্বারের ওপিনিয়নগুলো আমি শুনবো, শুনে ফাইনালি ডিসিশনটা কিন্তু আমি নিব, আমি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হব না। সো মোটামুটিভাবে এই হলো আমার ক্যারিয়ার নিয়ে কথাবার্তা। এবং আমি মনে করি যে এই কথাবার্তাগুলোকে খেয়াল রেখে যে কোনো একজন ক্যারিয়ার প্রফেশনাল, সেটা তার জব হোক, সেটা তার ব্যবসা হোক, আমার মনে হয় সব ক্ষেত্রেই এই চিন্তাভাবনাগুলো প্রযোজ্য। ধন্যবাদ। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।